এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে এসছে। সো আমি কালকে দেখছিলাম যে একজন ভারতীয় কূটনীতিক যিনি বাংলাদেশে হাই কমিশনার ছিলেন, তিনি কিছুদিন আগে মার্কিন রাষ্ট্রদূতকে কেন্দ্র করে খুবই তাচ্ছিল্যপূর্ণ কথাবার্তা বলেছেন। সর্বশেষ তিনি আবার প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ কি এখন চীন পাকিস্তান সম্পর্ক যেরকম সেরকমভাবে চীন বাংলাদেশ সম্পর্ক করতে চাচ্ছে কিনা। মানে তারা যথেষ্ট নানা কারণে উদ্বেগ প্রকাশ করছে এবং এই ভারসাম্যের নীতিটা তাদের খুব একটা পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে একটু আমি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে এবং ভূ রাজনীতিক ছাত্র হিসেবে বা শিক্ষক হিসেবে যেভাবেই বলি না কেন আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো অনেক কিছু নিয়ে আসলেন। প্রথমত হলো যে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, আমরা চাইলেও আমি প্রথমত একটা জিনিস শুধু বলি আপনাকে যে আমি ওই আইনের বিষয়টা একটু বিষয়টাই বলছি। ওটা আসছে গিয়ে অ্যাকচুয়ালি এই যে যেটা বললেন আপনি যে এই ধরনের ইনস্ট্রাকশন আইনসম্মত নয়, ট্রু, কোনো কনস্টিটিউশনাল বার নেই, কোনো আইনও বার নেই। এটা একটা ধরেন একটা পার্টি ডিসিপ্লিনের ব্যাপার। কিন্তু একটা জিনিস হলো এটা কমিউনিস্ট পার্টি হলে পরে পার্টি ডিসিপ্লিনের কথা আসে, বা একেবারে মনোলিথ একটা পার্টি হলে আপনি পার্টি ডিসিপ্লিনের জন্য তো আপনি আইন ভঙ্গ করতে পারেন না। ধরলাম যে মানুষের অধিকার হরণ করতে আপনি একটা ডাইরেকশন দিলেন, তো ডাইরেকশনটা দিলেন, এগুলো হয় কমিউনিস্ট পার্টিতে, আপনি ডাইরেকশন দিলেন, শুনলে না শুনলে তোমাকে বের করে দেবো। এখন আমি যেটা অপেক্ষায় আছি যে কতজন মন্ত্রী বা কতজন এমপি পার্টির এই ডাইরেক্টিভ শুনছেন, না শুনলে কি হবে দেখেন। তো মনে হচ্ছে যে পার্টির হায়ারার্কি ভেবেছে যে ইট ইজ লাইক দোজ পার্টিস, যে পার্টিগুলো। এনিওয়ে দ্যাট ইজ আমার একটা টেক বা আন্ডারস্ট্যান্ডিং। আইনের ব্যাপারে এই জায়গাটা একটু গ্রে এরিয়া আছে। গ্রে এরিয়া হচ্ছে যে আইনে বলা আছে যে পার্টি ইচ্ছা করলে প্রতীক দিতে পারে, এবং প্রতীক দিতেই হবে এমন কোনো কথা নেই। দ্বিতীয় আইনের মধ্যে যেটা ছিল, এই প্রতীকের কারণে আপনি ন্যাশনাল রেজিস্ট্রেশনটাকে এখানে করছেন, কিন্তু এখানে কোথাও বলা নাই যে অনলি রেজিস্টার্ড পার্টি পার্টিসিপেট করবে। ওটা হচ্ছে আরপিওতে। এখন আরপিওটা আমরা এটার মধ্যে লাগাচ্ছি, ইলেকশন কমিশন, এটা আমি বারবার বলেছি। তাহলে এইখানে জন্য আলাদা করেন যে হ্যাঁ এখানে এই রেজিস্ট্রেশন করতে হলে এই করতে হবে। এক রেজিস্ট্রেশন দিয়ে আপনি একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত করতে পারেন না। আরেকটি আছে যে প্রভিশন এখানে ছিল, এটার সাথে যে প্রভিশনটা ছিল সেই প্রভিশনটা ছিল দল ইচ্ছা করলে দলীয় প্রতীক ব্যবহার করতে পারে, ওয়ার্ডস টু দ্যাট এফেক্ট। আর দ্বিতীয় রেস্ট্রিকশন যেটা ছিল সেটা হলো যে কোনো ইন্ডিপেন্ডেন্ট কেউ দাঁড়াতে হলে তাহলে তাকে 250 ভোটারের সমর্থন লাগবে, ওইটাকে উঠায় দেওয়া হয়েছে। তার মানে এখন আপনি 250 ভোটার, এখন দল আমি বললাম যে আমি কোনো কাউকে নমিনেট করবো না, দলীয়ভাবে কোনো সিম্বল দেবো না, পতাকা দিব না, দলীয় পতাকা দিব না, সো ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়াও। ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার যে রেস্ট্রিকশনটা ছিল সেটা উঠে গেছে। কাজেই এটা এখন দল সিদ্ধান্ত নিতে আমি দেবো না। আপনি তো মাঝখানে খবরের কাগজে প্রশ্ন, জাতীয় পার্টি বলছে না আমরা প্রতীক নিয়ে করবেন, আমরা প্রতীক নিয়ে করবো। তার মানে গ্রে এরিয়া। মানে আমার ইচ্ছা হলো আমি দিলাম, আবার যখন দেখলাম যে আসলে তো ভিতরে যে জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে যে সমস্যাটা সরকারি দলের ভিতরে আমরা দেখেছি, সেটাই কিন্তু অ্যাভয়েড করার জন্য ওটা হয়তো করেছে। 1 নম্বর। যেটা 2 নম্বর, যেটা আমার মনে হয় যে যেহেতু জাতীয় সংসদের নির্বাচন এখন পর্যন্ত এটাকে অনেকেই হজম করেনি, দেশে বিদেশে, দেশের কথা বাদই দিলাম, বাইরেও আপনার ইভেন এই যে শ্রীরাধা দত্ত, ম্যাডাম শ্রীরাধা দত্ত, ডক্টর শ্রীরাধা দত্ত, উনি তো নিজে মুখেই বললেন যে এখনও হয়তো মাঝে মধ্যে বলেননি কথাটা। ওনার বইটা আমি পড়িনি, উনি নতুন একটা বই যেটা লিখেছেন। সো দেয়ারফর এটাও একটা হতে পারে যে এটা করে, যেহেতু লোকাল ইলেকশন, অন্যান্য পার্টি যারা পার্টিসিপেট করেনি ন্যাশনাল ইলেকশনে তাদেরকে ইনডিউস করার হতে পারে। পত্রিকা দেখলাম যে 35 থেকে 40-45 জন বোধহয় পার্টিসিপেট করছে ফ্রম বিএনপি। এখন বিএনপি কি করবে আই ডোন্ট নো। আমি তো মনে করি আমি বহিষ্কার করেছে বিএনপি তাদের 73 জনকে বহিষ্কার করেছে। তো এরকম বহিষ্কার করতে 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 তো তারা কোন দিকে যাবে কোনো ঠিক না। দে ক্যান বি সোল্ড, দে ক্যান বি বট, যা আমরা দেখলাম এর আগে। এখন ব্যাপারটা হলো যে এটা তো চলে গেল। যদি আপনি, আমার ইচ্ছা হলো আমি পতাকা দিলাম না এবার, তো ওই আইনটা পরিবর্তন করাতে এখন যে কেউ দাঁড়াতে পারে, ওটা সমস্যা হচ্ছে না।
আর বাকি জিনিস আপনি পরটা বললেন যে ভূ রাজনীতি বা ভূ-রাজনীতি বা আমাদের কূটনৈতিক সম্পর্ক। আমাদের কূটনৈতিক সম্পর্ক তো আমি যেটা দেখছিলাম এই পর্যন্ত একটা ব্যালেন্স মেনটেন হয়েছিল মোটামুটি মোটামুটি, কারণ আমরা তিনটি দেশের উপরেই এখন পলিটিক্যাল এক ধরনের নির্ভরশীলতা, চাপ চাপ বলেন, নির্ভরশীলতা হয়ে গেছে। নির্মম চাপ আমরা বাকিদের আর এখন কোনো পরোয়া টরোয়া করি না। রাশিয়া, চায়না, ইন্ডিয়া অফকোর্স এখন আমাদের উপরে সবচেয়ে বড় শক্তি, কারণ ইন্ডিয়ার হাতে তো এখন আর কেউ নাই। নেপাল মোটামুটি নিউট্রালে চলে গেছে, শ্রীলঙ্কাও আছি নাই, এরকম রয়েছে বাংলাদেশ, এবং বাংলাদেশকে ইন্ডিয়ার খুব বেশি প্রয়োজন। নেপালের যত প্রয়োজন না বা শ্রীলঙ্কার যত প্রয়োজন না তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে। এমনকি আপনার মালদ্বীপে যেটা ধারণা করা হয়েছিল ভারতের পক্ষ থেকে যে প্রেসিডেন্ট যা করছে, কিন্তু পার্লামেন্টের যে ভোটটা হবে সেই ভোটটা তো ভালো হয়, ওখানে তো ভোট নিয়ে কেউ কমপ্লেন করে না। পার্লামেন্ট এখন 60% মজুর লোক আসছে, তার মানে কি যে ওই ইন্ডিয়া বর্জন করো, এটা তো একটা ইন্ডিয়ার জন্য সেটব্যাক হয়েছে। হাউএভার, সো দেয়ারফর এই সাবকন্টিনেন্টে ইন্ডিয়া একটা কর্তৃত্ব রাখতে হবে, এটা তাদের জিও পলিটিক্যাল নেসেসিটি। কিন্তু ব্যাপারটা হলো যে রিলেশনশিপ যদি ভালো না হয়, এই যে কথাটা হচ্ছে যে এখানেও তো যে ভারতীয় পণ্য বর্জন করো, পণ্য হয়তো বর্জন হচ্ছে না যেভাবে কথা, কিন্তু কথাটা হলো সেন্টিমেন্ট হ্যাজ গ্রোন। সেন্টিমেন্টটা কেন গ্রো করছে? ইন্ডিয়ার সাথে আমাদের এমন তো কোনো নাই যুদ্ধ বিগ্রহ বা কাশ্মীর নিয়ে গণ্ডগোল বা অমুক নিয়ে গণ্ডগোল, তাহলে এই সেন্টিমেন্টটা গ্রো করছে কাদের মধ্যে? ইয়াং জেনারেশনের মধ্যে। আমরা তো যা আছে, হ্যাঁ, এই ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে গ্রো কেন করছে এই কারণে যে অনেকটা অ্যাজ এ সার্বভৌম কান্ট্রির মধ্যে আরেকটি দেশের এই ধরনের এখন তো ওপেন যে ভারত ভারত চেয়েছিল বলেই ইলেকশনটা এরকম আছে, তো আমি বলছি না, এখানে অনেক মন্ত্রী মহোদয়ও বলছে এই কথাগুলো, পরিষ্কার করে বলছে। তো কাজেই সেইখানে আর তো থাকে না কোনো কিছু। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, এটা একটা অর্থনৈতিক বিষয়। আমি বলছি না, যারা অর্থনীতিবিদ আমাদের দেশের যারা বড় বড় অর্থনীতিবিদ আছেন তারা বলছেন যে আমরা একটা সংকটের মধ্যে যাচ্ছি, হুইচ ইজ ভিজিবল। এই যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছিল, এগুলো বন্ধ হয়ে আছে। পত্রপত্রিকার থেকে আমি বলছি, অর্থনীতির মানুষ এখানে আছেন, উনি তো আছেন, উনি তো বলবেনই, আমি তো লেম্যান হিসাবে বলছি। এগুলো বন্ধ হয়ে যাবে। পত্রপত্রিকা বলছে কেন বন্ধ হয়ে যাবে? ফান্ডের প্রবলেম। যেমন এই যে এক্সপ্রেসওয়ে কতদূর গিয়ে এখন তো আমি চোখেই দেখা যায় যে কাজ হচ্ছে না, তার মানে অর্থের একটা সমস্যা। সিমিলারলি আরও অনেকগুলো প্রজেক্টের মধ্যে অর্থ সমস্যা। আজকেই পত্রিকা পড়লাম যে সেকেন্ড ইউনিট অফ মাতার বাড়ি, ওটা হচ্ছে না কারণ জাপান পয়সা দিতে পারছে না। কেন দিতে পারছে না এটা জাপান বলতে পারবে। দিতে পারছে না, দিচ্ছে না, হোয়াটএভার, হয় না অনেকটা ভদ্রতার খাতিরে বলা হয় দিতে পারছে না। জাপান কি একেবারে গরিব হয়ে গেল হঠাৎ করে এসে যে দিতে পারছে না? 50টা বছর তারা দিয়ে গেল, তার মানে দের সামথিং রং। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি বলি, আমি যেটা চোখে দেখছি, চায়না ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। আপনি চায়না ইন্ডিয়ার মধ্যে তুলনা করতে পারবেন না। চায়না একটা সুপার পাওয়ার হিসাবে সে আত্মপ্রকাশের পথে আছে। আমি বলবো না যে চায়না ইকুয়াল টু আমেরিকার শক্তির দিক থেকে, এখনো হয়নি। হয়তো আরও 20-30 বছর লাগবে তাকে টু ডমিনেট দি ওশনস। চায়না এখনো ওশান ডমিনেশনের মধ্যে আসেনি। তারা চেষ্টা করতেছে ফ্লিট তৈরি করে ওশান ডমিনেশনে। তবে তাদের কিছু প্রেজেন্স তো আছে, জিবুতি থেকে শুরু করে হামানটোটা, আপনার ওই যে মিয়ানমারের যে পোর্ট চুকপি, ওটা প্লাস এখন যেটা ইন্ডিয়ার বেশি ভারতের কনসার্ন হয়েছে বাংলাদেশে, সেটা হচ্ছে সাবমেরিন বেস। এবং সাবমেরিন বেসের যে ডিটেলটা আমি পড়লাম, যেটা ওপেন তথ্যে পাওয়া যাচ্ছে, ইটস এ হিউজ থিং। মানে 6টা সাবমেরিনের বে করা হয়েছে সেখানে। অবভিয়াসলি বাংলাদেশের দরকার আছে একটা ফিউচারিস্টিক
কারণ আমাদের তো ব্লু ওয়াটার বা ব্লু ইকোনমি করতে হলে তো এটা লাগবে। আমরা সাবমেরিন উই হ্যাভ নট ব্রট এই সাবমেরিন তো এখন মোটামুটি খুব বিশাল এগ্রেসিভ পোস্টারে যেতে পারে না, বিকজ দিজ আর অল ডিজেল চালিত সাবমেরিন। কিন্তু যে বেসটা তৈরি চাইনিজরা করেছে, অবভিয়াসলি চাইনিজরা করেছে, ট্রেনিং অ্যান্ড অল দিস থিং, এটা নিয়ে হঠাৎ করে ইন্ডিয়ার একটা, এতদিন কিন্তু কিছু বলেনি, বলেছে যে সাবমেরিন কেনার পরে। আর দুটো সাবমেরিন ইন্ডিয়ার জন্য কোনো হুমকি বলে আমি মোটেও মনে করি না। এই দুটো সাবমেরিন নাথিং, ফোর্থ লার্জেস্ট নেভি ও থার্ড লার্জেস্ট নেভি এখন বোধ হয়, তার সামনে তো এটা কোনো কিছু না। কিন্তু কনসার্ন ওখানে না, কনসার্ন হচ্ছে দ্য ফুটপ্রিন্ট অফ দ্য চায়না। এবং এই চাইনিজ ফুটপ্রিন্টটা বাড়বে এই কারণে, বিকজ অফ দি ইকোনমি। এখন দুনিয়াতে জাপানেরও অত শক্তি এখন নেই যতখানি চায়নার। চায়না ইজ জাস্ট থ্রোয়িং মানি, শুধু বাংলাদেশে না, ইভেন আফ্রো এশিয়ান কান্ট্রিগুলোতে জাস্ট থ্রোয়িং মানি। এবং বিজনেসে তারা যেখানে গেছে, আপনি ইন্ডিয়ার সাথে চায়নার যে বিজনেসে যদি আপনি দেখেন, ইন্ডিয়া ঘাটতিতে আছে বিজনেসে। এবং ইন্ডিয়া যদি বলে আজকে যে আমি চাইনিজ জিনিস কিনবো না, ইন্ডিয়ান ইকোনমি ধসে পড়বে, বিকজ সো মাচ ডিপেন্ডেন্ট। কাজে চায়নার সাথে এখন আপনি অন্য কোনো দেশের তুলনা করতে পারছেন না, নট ইভেন আমেরিকা। আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আরও খারাপ হচ্ছে বিকজ অফ দিস ওয়ার। যেভাবে ইসরায়েলকে আপনার টাকা পয়সা দিতে হচ্ছে ইউক্রেনে, ইউক্রেন থেকে তো মোটামুটি আমার মনে হয় আস্তে আস্তে গুটিয়ে আসতেছে। সো আমেরিকার মাসল পাওয়ার, বাট দেন ইকোনমিক পাওয়ার আগে যেরকম ছিল সেরকম আমার মনে হয় না যে আছে কিনা, ওটাও তো বদিউল আলম মজুমদার সব ভালো বলতে পারবেন। বাট চায়না ইজ ডেফিনেটলি ইকোনমিক সুপার পাওয়ার হয়ে গেছে। এবং এই চাইনিজদের $24 বিলিয়ন যেটা প্রমিস করা বাংলাদেশে, এবং একই সাথে বোধ হয় 14 বিলিয়নের মধ্যে 5 to 6 বিলিয়ন অলরেডি খরচ হয়ে গেছে, আরও টাকা আসছে, সেই জায়গাতে তার ইনফ্লুয়েন্স থাকবে না। আর আপনি যদি মনে করেন যে কাবলিওয়ালারাও আপনাকে টাকা দিয়েছে, সে সুদ নেবে না, তার ইন্টারেস্ট নাই,